নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার এবং এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার যেখানে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের মাধ্যম দিয়ে বিভিন্ন রকম রোগ থেকে, বিশেষ করে ক্রিটিক্যাল ডিজিজেস যেগুলিতে মানুষ ভুগছেন সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন এবং শুধু বেরিয়ে আসতে পারছেন তা নয়, তার পরবর্তী জীবনে কিন্তু সেটা ফিরে আসার কোনো জায়গা থাকছে না যে রোগটা রিল্যাপস করলো এরকম বিষয় নেই। কারণ যেহেতু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের হাত ধরে এই চিকিৎসাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং যেখানে স্বনামধন্য চিকিৎসকরা রয়েছেন, আপনাদের একেবারে কাছাকাছি তারা পৌঁছে যাচ্ছেন চেম্বার নিয়ে এবং অবশ্যই আপনাদের সুস্থ তারা করছেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা এগোই, এক একটি বিষয়কে নিয়ে আমাদের এক একটা অনুষ্ঠান চলে। প্রচুর মানুষ অনেক রকম সমস্যা নিয়ে কথা বলেন। একটি অন্যতম হচ্ছে মাইলোপ্যাথি। প্রথমত হচ্ছে মাইলোপ্যাথি রোগটি কী? মাইলোপ্যাথি যারা ভুগছেন তারা অনেকেই জানেন যে এটি মেরুদণ্ডের একটি সমস্যা। কী সমস্যা? শুধুই কি মেরুদণ্ড, নাকি আরও এর সঙ্গে জড়িত অনেক কিছু রয়েছে? আমরা এগুলোর কজেস এবং তার সঙ্গে সঙ্গে সিমটমস আর আমরা বেরোবো কী করে এনবিপি হাত ধরে আলোচনায় থাকবো, কারণ আমাদের সঙ্গে রয়েছেন স্বনামধন্য চিকিৎসক ডক্টর আয়ন হালদার। অনেক অনেক স্বাগত তোমাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা রয়েছেন ওনার সঙ্গে সরাসরি এই মুহূর্তে কথা বলতে। আমাদের যেহেতু মাইলোপ্যাথি নিয়ে আলোচনা হচ্ছে, মাইলোপ্যাথির পাশাপাশি অন্যান্য রোগে যারা, একটু আগেই বললাম জটিল রোগে যারা ভুগছেন, দীর্ঘ বছর ধরে একটা নির্দিষ্ট প্যাথির চিকিৎসায় রয়েছেন কিন্তু সুস্থ হচ্ছেন না, তারাও কিন্তু আমাদের এই অনুষ্ঠানে সরাসরি আজকে অনুষ্ঠানে ডক্টর হালদারের সঙ্গে কথা বলতে ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, একদম উপরে যাচ্ছে 6292242341, 6292242342। এই দুটি ফোন নাম্বারে এই মুহূর্তে কথা বলতে আপনারা ফোন করতে পারেন। ডাক্তারবাবুর কাছে প্রথমেই বলবো রোগ পরিচিতিটা আগে একটু জানবো। মাইলোপ্যাথি এটা আমরা মেনলি যেটা জানি যেটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড, মানে হচ্ছে মেরুদণ্ড রিলেটেড এক ধরনের রোগ। তো এই মেরুদণ্ড রিলেটেড এখানে হয় কি, যে আমাদের যে স্পাইন থাকে, যে মেরুদণ্ডটা থাকে, তার ভেতরে একটা ফাঁকা অংশ থাকে যেটাকে আমরা বলি স্পাইনাল কর্ড। তো কোনো কারণে, সেই কারণগুলো আমি আসছি যে কি কি কারণে এই জিনিসটা হয়। তো এই স্পাইনাল কর্ডে যদি কোনো কারণে কম্প্রেশন হয়ে যায়, মানে চেপে যায়, কারণ আমাদের এই স্পাইনাল কর্ডে যে হাড়গুলো থাকে সেটাকে আমরা বলি ভার্টিব্রা। এই ভার্টিব্রা কী করে, আমাদের স্পাইনাল কর্ডটাকে প্রোটেকশন করে রাখে। তো যখনই কোনো কারণে এই ভার্টিব্রাগুলো উইক হয়ে যায়, কিংবা ভার্টিব্রার মধ্যিখানে যে ডিস্কগুলো থাকে সেই ডিস্কগুলো যখন কোনো কারণে বেড়ে যায়, কিংবা যদি কোনো কারণে একটু চোট আঘাত লাগলো এবং তার ফলে কি হয়, ভার্টিব্রাগুলো যখনই কোনো রকম প্রেশার পড়ে, তো সেইটার এফেক্টটা যায় আমাদের স্পাইনাল কর্ডে। তো স্পাইনাল কর্ডটা তখন কি হয়, কম্প্রেসড হয়ে যায় এবং নর্মাল যেটা স্পাইনাল কর্ডের যেটা ফাংশান সেটা ঠিকঠাক মতো করে কাজ করে না। তো নর্মাল ফাংশানগুলো কি, আমাদের মেনলি যেটা স্পাইনাল কর্ড কি নিয়ে তৈরি, আমাদের বিভিন্ন রকম মানে একগুচ্ছ নার্ভ নিয়ে তৈরি, যে নার্ভটা আমাদের মেসেজের মতো কাজ করে ব্রেন টু বডির বিভিন্ন পার্টে। যে আমরা হাত নাড়ছি কিংবা স্টেপ ফেলছি বা কোনো জিনিস আমরা তুলছি, এই যে মেসেজ বিভিন্ন নার্ভ আছে সেইগুলো দিয়ে আমাদের বিভিন্ন বডি পার্টে সেইগুলো যায়। তো যখনই আমাদের নর্মাল যে ফাংশান, যখনই এটা কম্প্রেসড হয়ে যায়, তখন কি হয়, এই ফাংশানটা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। তো তখন দেখা যায় যে একটা পেন তো অনুভব হয়। আমরা সবাই জানি যে আমাদের যদি স্পন্ডালাইটিস হয় তাহলেও একটা পেন হবে, আমাদের যদি আর্থারাইটিস হয় তারও একটা পেন হবে। কিন্তু এই যে মাইলোপ্যাথির পেন বা মাইলোপ্যাথি আমরা এই যে রোগটাকে বলছি, তো এটাকে আমরা আলাদা করব কিভাবে? আলাদা হচ্ছে, নর্মাল একটা ব্যথা তো থাকবেই এবং ব্যথার সাথে সাথে যেটা এই রোগের মেন সিমটম দেখা যায় সেটা হচ্ছে আমাদের যে 4 লিম্বস, দুটো হাত দুটো পা, এই জায়গাগুলোতে সারাক্ষণই একটা টিংলিং সেন্সেশন থাকবে, মানে একটা ঝিনঝিনানি ভাব থাকবে। তার সাথে সাথে মাঝে মাঝে দেখা যাবে যে অবশ হয়ে যাচ্ছে, এবং এই অবশ এবং টিংলিং সেন্সেশনের সাথে ব্যথা। এবার আমরা যদি মাইলোপ্যাথিকে ভাগ করি তাহলে দেখা যায় যে এটাকে আমরা 3 ভাগে ভাগ করি। এক হচ্ছে আমাদের সার্ভাইকাল মাইলোপ্যাথি, মানে আমাদের ঘাড়ের যে হাড়গুলো আছে
সেখানের স্পাইনাল কর্ডের ওপর যদি কোনো কারণে কম্প্রেশন হয় সেটাকে আমরা তখন সার্ভাইকাল মাইলোপ্যাথি বলি। সেই সার্ভাইকাল মাইলোপ্যাথিতে কি হবে না, আমাদের যেমন সিদ্ধাতেও ব্যথা থাকবেই, তার সাথে সাথে আমাদের হাতেও একটা পেন থাকবে, যেখানে দেখা যাবে যে আমরা হয়তো কোনো ছোট পেন ধরছি কিংবা আমরা শার্টের বাটনটাকে আটকাচ্ছি, তখন একটা নিউরোলজিক্যাল পেন দেখা যাবে হাত থেকে রিলেটেড হয়ে আমাদের কাঁধের দিকে যাচ্ছে। তো এইটা হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস সার্ভাইকাল স্পন্ডালাইটিস আর মাইলোপ্যাথি। কারণ সার্ভাইকাল স্পন্ডালাইটিসে যেটা হবে সেটা ঘাড় মুভমেন্ট করতে প্রবলেম হবে, কিন্তু এই যে ছোট ছোট কাজগুলো যখন আমরা করতে যাচ্ছি, হাতের যে কোনো জিনিস ধরা, কিংবা অনেক সময় কি হয় আমরা যখন রান্না করার জন্য খুন্তি নাড়ি তখন, বা আমরা কোনো রকম শার্টের বোতাম আটকাচ্ছি, তো সেখানেতে একটা পেন হবে। আর একটা ভাগ যেটা থাকে যেটাকে আমরা বলি থোরাসিক মাইলোপ্যাথি, মানে সেটা কি একজন বন্ধু রয়েছেন আমাদের সাথে। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি দীপঙ্কর মালাকার বলছি। কোথা থেকে বলছেন? বয়স কত? হাওড়া উলুবেড়িয়া। বয়স? বয়স 35 প্লাস। আচ্ছা, বলুন কি প্রশ্ন? হ্যাঁ, হাওড়া উলুবেড়িয়া। হ্যাঁ বলুন কি অসুবিধা বলুন। হ্যাঁ স্যার, মানে পেটের সমস্যা আছে, মানে পেট থেকে ইউরিনও আমার মানে ইনফেকশন আছে। আচ্ছা, ইউরিন করতে গেলে গ্যাস করে, যন্ত্রণা করে, শরীর দুর্বল লাগে, হাত পা ঝিমঝিম করে, কাঁপে। আচ্ছা, তো ইউরিনের এই যে ইনফেকশনটা আছে, এটা কি কোনো রকম টেস্ট করেছেন? ইউরিনের কোনো টেস্ট করেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি টেস্ট করেছিলাম। আচ্ছা, সেখানেতে দেখা গেছে যে ইনফেকশনটা আছে, তাই তো? হ্যাঁ। আর এর জন্য কি কোনো রকম ট্রিটমেন্ট করিয়েছেন? হ্যাঁ, এর জন্য কি কোনো রকম ট্রিটমেন্ট করিয়েছেন? হ্যাঁ ট্রিটমেন্ট আমি টিভিতে করেছি। এখন আমার হাত পা ঝিমঝিম ঝিমঝিম করে, বেশি নার্ভের সমস্যা মনে হচ্ছে আছে। হাত পা ঝিমঝিম ঝিমঝিম করে, কাঁপে। আচ্ছা, দেখুন দুটো সমস্যা একটু আলাদা, আপনি শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। শুনতে থাকুন। ইউরিনের যে ইনফেকশন সেটা অনেক সময় কি হয়, আমরা বারবারই দেখেছি যে রিকারেন্ট হয়। কারণ যদি সেটাকে ঠিকঠাক মতো যদি ট্রিটমেন্ট না করা হয়, অনেক সময় যখন ওষুধ চলে তখন দেখা যায় যে আপনার এই যে সমস্যাগুলো হচ্ছে, বার্নিং সেন্সেশন হচ্ছে, জ্বালাভাব হচ্ছে, যা যা অস্বস্তিকর আপনার এখন লাগছে, সেইগুলো দেখা যায় যে মেডিকেশনের পর ঠিক হয়ে যায়। কিন্তু যদি সেটাকে পুরোপুরিভাবে ঠিক না করা যায় তাহলে কিন্তু সেই জিনিসটা আবার রিকারেন্ট হয়। তো আপনার ক্ষেত্রে যেটা রিকারেন্ট ইউটিআই যেটাকে বলে, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, এইটা হওয়ার সম্ভাবনাই বেশি। হ্যাঁ, অবশ্যই এর ট্রিটমেন্ট আছে, সেটাকে পার্মানেন্ট সলিউশন করা যায়। আর একটা জিনিস যেটা বললেন যে আপনার হাত পায়ের নার্ভের একটু প্রবলেম হচ্ছে, তো এই দুটো প্রবলেম কিন্তু আলাদা। নার্ভের প্রবলেমটা একটু দেখতে হবে যে কোন কারণের জন্য আছে, কোথাও কোনো রকম কম্প্রেশন হচ্ছে কিনা, বা কোনো রকম স্পন্ডালাইটিক চেঞ্জ হচ্ছে কিনা, সেই কারণের জন্য অনেক সময় নার্ভের প্রবলেম আসে। তো দুটো একদম আলাদা। তো হ্যাঁ, যেটাই হোক অবশ্যই ট্রিটমেন্ট আছে, আর এটা পার্মানেন্ট সলিউশনও আপনি পাবেন। তার জন্য একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে একবার আমাদের সাথে যোগাযোগ করুন। যা রিপোর্টস আপনার কাছে আছে বা যা ট্রিটমেন্ট করেছেন সেই কাগজপত্রগুলো একবার নিয়ে আসুন, আমরা একবার দেখে নিই। দেখার পর আপনাকে বলে দেবো যে কী করলে আপনি এখন ভালো হবেন, এবং ভবিষ্যতে যাতে এই জিনিসটা আর রিকারেন্ট না হয় তার জন্য আমরা গাইডলাইন দিয়ে দেবো। একদম। আর যে বন্ধু রয়েছেন আমাদের, হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ জি, আমি মুর্শিদাবাদ থেকে বলছি, স্বপন কুমার রজক। বয়স? বয়স হচ্ছে 56 বছর। বলুন কি প্রশ্ন? আমার কিছুদিন আগে স্ট্রোক হয়েছিল, স্মল স্ট্রোক হয়েছিল। যে বাম হাতটা এখন কনকন করে এবং ব্যথা করে। আচ্ছা, আমি ফিজিওথেরাপি কিছুদিন করেছিলাম, বর্তমানে ফিজিওথেরাপি বন্ধ আছে। আচ্ছা, এবং আমার সুগার প্রেশার আছে। সুগার প্রেশার আছে? হ্যাঁ। সুগার প্রেশার কন্ট্রোলে থাকে? হ্যাঁ, কন্ট্রোলে ওষুধ চলছে। আচ্ছা, হাতে যেটা বলছেন ব্যথা হচ্ছে, বা এই যে পায়ে কোনো রকম অসুবিধা হয়? না, পায়ের তলাটা কেমন একটু অবশ ভাব হয়, মাঝে মাঝে অবশ হয়। দেখুন, মেন জিনিস হচ্ছে যখন স্ট্রোক হয়, স্ট্রোকের পরবর্তী ক্ষেত্রে এই প্রবলেমগুলো আসে। এই 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 যে প্রবলেমটা এখন আপনি ফেস করছেন, এখন তবুও আপনি হয়তো হাঁটতে পাচ্ছেন, কিন্তু যদি এটাকে ঠিকঠাক মতো করে আপনি ট্রিটমেন্ট না করেন, এই যে এখন অবশ ভাব হচ্ছে, এরপরে কিন্তু আপনি স্টেপ নিতেও পারবেন না। কারণ এরকম পেশেন্ট আমরা বহু দেখেছি যে যাদের সিভিএ হয়েছে তারপরে কিন্তু একদম বেড রিডেন, মানে প্যারালাইসিস টাইপেরও হয়ে গেছে।
তো সেই ক্ষেত্রে বলবো যে যদি দেখছেন যে আপনি কোনো যদি ট্রিটমেন্ট আপনি করে থাকেন, সেখানে যদি দেখছেন যে আপনি ঠিকঠাক মতো লাভ পাচ্ছেন না, অবশ্যই আমরা আছি সেখানেতে আপনাকে গাইড করার জন্য। আপনি মুর্শিদাবাদ থেকে বলছেন, বহরমপুরেতেই আমাদের চেম্বার আছে। এই সামনের রবিবার দিনকে আমি নিজে থাকবো ওখানে। যদি সেরকম মনে হয় যে হ্যাঁ আপনি ট্রিটমেন্ট করাতে চান, তাহলে যা যা রিপোর্টস আছে সেইগুলো নিয়ে একবার এসে আমার সাথে যোগাযোগ করুন। হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে টাইমটাও বলে দেবে, কোন জায়গায় আসতে হবে সেটাও বলে দেবে। আমি একবার প্রিভিয়াস রিপোর্টগুলো দেখে নিই, তারপরে আপনাকে অবশ্যই গাইড করে দেবো যে এই রোগ থেকে আপনি কিভাবে সুস্থ হবেন। অবশ্যই আমি আগের জন্য ফোন করেছিলেন উলুবেড়িয়া থেকে, হাওড়ায় তো চেম্বার রয়েছে এনবিপি, আপনারা জানেন, শিবপুর রয়েছে, বাল্টিকুড়ি বাজার, বেলুড়ে চেম্বার রয়েছে। আপনি যদি উলুবেড়িয়া থেকে ফোন করছেন, আপনি একটু যোগাযোগ করে নিন। তার সঙ্গে হেড অফিস রয়েছে অবশ্যই এনবিপির মধ্যমগ্রামে, আর কলকাতার যে চেম্বারগুলি রয়েছে সেটি হচ্ছে হাতিবাগান রয়েছে, ল্যান্সডাউন, আমতলা, খিদিরপুর চেম্বার রয়েছে। আর বাইরের যে চেম্বারগুলি রয়েছে সেগুলি এক ঝলক বলে আমরা আসবো আলোচনাতে। আমরা ডেফিনেটলি ওটা হালদারে আমরা আলোচনা শুনবো মাইলোপ্যাথি নিয়ে। প্রথমত বলি, আগামীকাল 6 সেপ্টেম্বর আসানসোল চেম্বার রয়েছে ডক্টর বি শর্মা, ডিরেক্টর অফ এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, উনি কিন্তু থাকছেন আগামীকাল আসানসোল। আগামীকাল 6 সেপ্টেম্বর বর্ধমানে চেম্বার করছেন ডক্টর এস ভাদুরী। 6 সেপ্টেম্বর কৃষ্ণনগর চেম্বার করছেন ডক্টর অয়ন হালদার নিজে, উনি রয়েছেন আজকে। 6 তারিখ কিন্তু কৃষ্ণনগর ওনার চেম্বার রয়েছে আগামীকাল। 6 সেপ্টেম্বর মালদায় চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 7 সেপ্টেম্বর দুর্গাপুর থাকছেন ডক্টর বি শর্মা নিজে। 7 সেপ্টেম্বর বহরমপুর চেম্বার করছেন ডক্টর এ হালদার। 7 সেপ্টেম্বর কোচবিহার চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 7 সেপ্টেম্বর বোলপুর চেম্বার করছেন ডক্টর এস ভাদুরী। 7 সেপ্টেম্বর হেরিয়ায় চেম্বার করছেন, এটা বোধহয় 9 তারিখ হবে, 9 সেপ্টেম্বর হেরিয়ায় চেম্বার করছেন ডক্টর এ হালদার নিজে। 10 সেপ্টেম্বর মেচেদায় চেম্বার রয়েছে, থাকছেন ডক্টর বি শর্মা সেখানে। 12 সেপ্টেম্বর 12ই সেপ্টেম্বর আরামবাগে চেম্বার করছেন ডক্টর এ হালদার। 13 সেপ্টেম্বর শিলিগুড়ি চেম্বার করছেন ডক্টর বি শর্মা। 13 সেপ্টেম্বর খড়গপুর চেম্বার করছেন ডক্টর এস ভাদুরী। 13 সেপ্টেম্বর বাঁকুড়ায় চেম্বার রয়েছে, থাকছেন ডক্টর এ হালদার। আর 14 সেপ্টেম্বর শিলচরে চেম্বার করছেন ডক্টর এস ভাদুরী। 14 সেপ্টেম্বর আগরতলায় চেম্বার করছেন ডক্টর বি শর্মা। 14 সেপ্টেম্বর গুয়াহাটিতে চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 14 সেপ্টেম্বর পুরুলিয়ায় চেম্বার করছেন ডক্টর এ হালদার। 14 সেপ্টেম্বর কাকদ্বীপ চেম্বার করছেন ডক্টর এস ভাদুরী। 15 সেপ্টেম্বর ডিব্রুগড় চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 15 সেপ্টেম্বর ঝাড়গ্রাম চেম্বার করছেন ডক্টর এ হালদার। 16 সেপ্টেম্বর দিল্লিতে চেম্বার করছেন ডক্টর এ হালদার। 19 সেপ্টেম্বর চেম্বার রয়েছে রায়গঞ্জে, থাকছেন ডক্টর এস ঘোষাল। 21 সেপ্টেম্বর মানে 21 সেপ্টেম্বর নিউ আলিপুরদুয়ারে চেম্বার করছেন ডক্টর বি শর্মা। 28 সেপ্টেম্বর অর্থাৎ 28 সেপ্টেম্বর জামশেদপুর চেম্বার করছেন ডক্টর এস ভাদুরী। 10th অক্টোবর হলদিয়ায় চেম্বার করছেন ডক্টর বি শর্মা নিজে। অ্যান্ড 13th অক্টোবর গঙ্গারামপুরে চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। এছাড়াও কিন্তু অবশ্যই চেম্বার রয়েছে 18 সেপ্টেম্বর, মাঝখানে বলে রাখছি 18 সেপ্টেম্বর বনগাঁয় চেম্বার করছেন ডক্টর এস ভাদুরী। 19 সেপ্টেম্বর ক্যানিংয়ে চেম্বার করছেন ডক্টর আর দে। প্রত্যেকটি চেম্বার, সেটা আমি বাইরে যা চেম্বার বললাম, হাওড়ায় চেম্বার, মধ্যমগ্রাম বা কলকাতার দিকে চেম্বার, প্রত্যেকটি চেম্বারের যে অ্যাপয়েন্টমেন্ট ফোন নম্বর যাচ্ছে, দেখুন এই যে নাম্বার যাচ্ছে, এ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। মিলিয়ে নিন 9830235527 একটি নাম্বার, আরেকটি 9830235537। এই দুটি অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে আপনারা ফোন করুন। আপনাদের যদি চিকিৎসা চলে থাকে কোনো রোগের, তার প্রিভিয়াস রিপোর্টস অ্যান্ড প্রেসক্রিপশনস দিয়ে আপনারা ডেফিনেটলি যোগাযোগ করতে পারেন। আমরা ছিলাম হচ্ছে মাইলোপ্যাথি আর একটা ভাগ যেগুলো আছে, তো ফার্স্ট যেটা হচ্ছে সেটা বললাম যে সার্ভাইকাল মাইলোপ্যাথি। তারপরে আর একটা ভাগে যখন আমরা ভাগ করি সেটা দেখা যায় যে থোরাসিক মাইলোপ্যাথি। থোরাসিক মাইলোপ্যাথি আমাদের যেটা চেস্ট ঠিক তার ব্যাকের দিকের পোর্শন, যেটা আমাদের কোমর এবং সার্ভাইকালের মধ্যিখানে। তো সেই জায়গাতেও অনেক সময় দেখা যায় যে আমাদের কর্ডের ওপরে একটুখানি কম্প্রেশন হয় এবং সেখান থেকে যে পেনটা হয় সেটা আমাদের যেরকম ব্যাক পেনও থাকে, ব্যাকের সাথে সাথে আমাদের ফ্রন্টেও অনেক সময় পেন হয় চেস্টে। তো এছাড়া আর এক ধরনের পার্ট আছে যেটাকে আমরা বলি লাম্বার মাইলোপ্যাথি। লাম্বার মাইলোপ্যাথিও ঠিক তাই, আমাদের ঠিক কোমরের পোর্শনের যে স্পাইনাল কর্ড আছে সেখানেতে কম্প্রেশন হবে। যেরকম আমি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করলাম যে সার্ভাইকাল স্পন্ডালাইটিস
তার সাথে মাইলোপ্যাথির যে পেন, দুটো আলাদা কিভাবে বুঝবো, ঠিক সেরকমই আমাদের লাম্বার রিজনে যেটা আমাদের লাম্বার স্পন্ডিলাইটিস হয় তার সাথে আমাদের লাম্বার মাইলোপ্যাথি, এর যে পেন, এই যে রোগটা, এটাকে আমরা ডিফারেন্সিয়াল করব ঠিক সেমভাবেই। লাম্বার স্পন্ডিলাইটিসেও আমাদের ব্যথা থাকে। নর্মালি যে ব্যথাটা থাকে আমাদের কোমর রিলেটেডই ব্যথা থাকে, যে আমাদের বসতে গেলে বসে যখন উঠি তখন একটা পেন হয়, ঝুঁকে কাজ করতে গেলে প্রবলেম হয়। কিন্তু এখানে যে ব্যথাটা হবে সেম ব্যথা থাকবেই, হাঁটতে চলতে গেলে ব্যথা থাকবে, তার সাথে যেটা হবে আমাদের লোয়ার পোর্শনেতে আমাদের একটা অবশ ভাব থাকবে, তার সাথে সাথে সারাক্ষণই একটা ঝিনঝিনানি ভাব থাকবে, এবং তার সাথে দেখা যাবে একটা নিউরোলজিক পেন, যে আমি হালকা হাত দিচ্ছি লিমসে, সেখানেতেই আমার একটা পেন অনুভব হচ্ছে। অনেক সময় এই নিউরোলজিক্যাল পেন এতটাই মারাত্মক হয়, যখন কেউ গায়েতে চাদর দেয় তখনও একটা পেন অনুভব হয়। তো এটা এতটাই ডিপলি এটার ব্যথা হয়। তো এইখান থেকেই আমাদেরকে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করে নিতে হয়, কারণ আমরা যদি শুরুতেই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস না করি, মাইলোপ্যাথি রোগটা আলাদা, যেটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ডটা কম্প্রেশন হচ্ছে, কিন্তু যদি আমরা লাম্বার স্পন্ডিলাইটিস কিংবা সার্ভাইকাল স্পন্ডিলাইটিস ভেবে যদি আমরা ট্রিটমেন্ট করি, সেটা কিন্তু ডে বাই ডে ভেতরেতে বাড়তে থাকবে। একদম তাই। এবং মাইলোপ্যাথির লাস্ট যে পরিণতি হয় সেটা হচ্ছে একদম বেড রিডেন, যেটাকে আমরা বলি প্যারালাইসিস। একেবারেই সেটা কাম্য না। আমরা আসবো। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ পূর্ব মেদিনীপুর থেকে অমিত মাইতি বলছি। বয়স আপনার? বয়স 45। বলুন কি প্রশ্ন। বলছি হচ্ছে আমার ওই হচ্ছে এ থেকে কোমর থেকে পা পর্যন্ত খেতে যায়। কি হয়? কোমর থেকে পা পর্যন্ত খেতে যায়, শিরা একবারে খেতে যাচ্ছে, শিরা খেতে দাঁড়াতে পারি না। আচ্ছা, শিরাতে টান ধরে, তাই তো? হ্যাঁ, মানে খেতে যায়। আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, খেতে যায়, দাঁড়াতে পারি না। হুম। তো এই যে কোমর থেকে যে প্রবলেমটা হচ্ছে, কতদিন আছে এই প্রবলেম? এই 15 বছর। 15 বছর? সেটা এই? আচ্ছা, কোনো রকম টেস্ট করেছেন, কোনো রকম এক্সরে কিছু করেছেন কোমরের? কোমরে এক্সরে করা হয়েছে। তো সেখানে কি বলেছে, কোনো নার্ভ রুট কি কম্প্রেশন হয়েছে বা কোনো রকম ক্ষয় হচ্ছে সেটা বলেছে? কোমরে বলতে ওই এক্সরে করা হয়েছে, বসে। কি ইমপ্রেশনে কি আছে আপনার কোমর ব্যথাতে? আপনি যে এক্সরে করেছেন তাতে রিপোর্ট কি এসছে? এই কোমরটা একটু রিপোর্টে বলতে বসে গেছে বলে একজন ডাক্তারকে দেখেছিল। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। এই যে আমরা মাইলোপ্যাথি নিয়ে আলোচনা করছি, এই মাইলোপ্যাথি রিলেটেড আর একটা জিনিস আছে, একটা রোগ আছে যেটা আমরা বলি রেডিকিউলোপ্যাথি। ঠিক আছে? তো এই যে ওনার বলছেন যে মাঝে মাঝে আমার টান ধরে যায়, শিরার টান ধরে, এবং কোমর থেকে তলার পোর্শন সঙ্গে ব্যথা। অনেক সময় কি হয়, এই যে আমাদের মাইলোপ্যাথিতে কি হচ্ছে, টোটাল স্পাইনাল কর্ডটা, সেটা লাম্বারের হোক, সার্ভাইকাল হোক কিংবা থোরাসিক হোক, স্পাইনাল কর্ডটার ওপরেতে কম্প্রেশন হচ্ছে। কিন্তু রেডিকিউলোপ্যাথি যদি হয়, সেখানে কি হবে, নার্ভের যে রুট সেইটা কম্প্রেশন হয়। তো নার্ভের রুট যখন কম্প্রেশন হয় তখন কিন্তু এরকম তলার পোর্শনেতে একটা টান ভাব থাকে, কারণ ব্লাড সার্কুলেশনটা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। তো যখনই ব্লাড সার্কুলেশনটা ধীরে ধীরে বন্ধ হবে, একটা পায়ের মধ্যে টান ভাব থাকবে, সঙ্গে তো যেরকম অবশ হয়ে যাবার সেই সিমটমও থাকবে, এবং একটা ব্যথা থাকবে। তো যতটা ওনার কথা শুনে মনে হলো, ততটা আমি এখান থেকে আন্দাজ করতে পারলাম যে এটা রেডিকিউলোপ্যাথি হলেও হতে পারে, কিন্তু তবুও ওনার রিপোর্টটা যতক্ষণ না দেখছি ততক্ষণ কনফার্ম হওয়া যাচ্ছে না। এটা লাম্বার স্পন্ডিলাইটিস হোক কিংবা রেডিকিউলোপ্যাথি হোক, ট্রিটমেন্ট অবশ্যই আছে, কিন্তু আমাদের একবার দেখে নিতে হবে যে এক্স্যাক্ট প্রবলেমটা কি, তারপরে আপনাকে আমি বলতে পারবো যে হ্যাঁ এটা কতদিনে আপনি সুস্থ হবেন বা কি কি করলে আপনি সুস্থ হবেন। একেবারেই তাই। আমি একটুখানি আবারও বলে দিই যে আপনারা এনবিপির যে হেল্পলাইন দেখুন, একদম উপরে যাচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেখানে আপনারা ফোন করুন 98 এটা হচ্ছে হেল্পলাইন, রেড দিয়ে যেটা যাচ্ছে এটা হচ্ছে হেল্পলাইন 9830235527, 9830235537। এই যে দুটো নাম্বার দেখতে পাচ্ছেন, এই দুটো নাম্বার ওপেন রয়েছে। আপনারা এই অনুষ্ঠান চলাকালীন ফোন করতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। সপ্তাহে অ্যাপয়েন্টমেন্টের টাইম সকালে ডেফিনেটলি, এবং কোনো রকম ট্রিটমেন্ট চললে তার সমস্ত ডিটেলস নিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করবেন।
এই যে মাইলোপ্যাথি এবং এই রোগটি এর কি কোনো নির্দিষ্ট এজ আছে যে এই বয়স থেকে এই বয়স সীমার মধ্যেই রোগটি হয়? মেনলি হচ্ছে 40 অ্যাবাভ 40 অ্যাবাভ পার্সনদের এই রোগের প্রবণতাটা বেশি দেখা গেছে। এছাড়াও যেটা 40 অ্যাবাভ যেটা সেটা হচ্ছে কমন, কিন্তু তার আগেও অনেক সময় এই প্রবলেম হয়। আমরা সচরাচর দেখেছি যে আমাদের ছোটোবেলায় কোথাও চোট আঘাত লেগেছে, কিংবা হয়তো 17-18 বছর বয়সে খেলতে গিয়ে কোনো কারণে হয়তো চোট আঘাত লেগেছে। অনেকে কমপ্লেন করে যে আমার 5-6 বছর আগে চোট লেগেছিল, আমি রিপোর্ট করিয়েছি, নর্মাল এসেছে, তখন আর কোনো অসুবিধা হয়নি, কিন্তু এখন হচ্ছে, এখন ব্যথাটা হচ্ছে। আমরা আসছি আবার। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, ডাক্তার উৎসব কথা বলতে চাই। উনি আছেন, আপনার নাম, বয়স আর জায়গাটা বলুন। জায়গাটা বটতলা। আপনার নাম কি? মৈত্রী রায়। বয়স? 63। হ্যাঁ 63। বলুন, উনি আছেন। হ্যাঁ বলুন কি অসুবিধা বলুন। হ্যাঁ, বলছি আপনি কি আজকে মধ্যমগ্রামের ওষুধ দেবেন ডাক্তারবাবু? আপনার অসুবিধাটা কি বলুন। আমি মধ্যমগ্রাম যে আপনার সমস্যা বলুন, সমস্যা। ডাক্তারবাবু কি আজকে আপনি কি জানতে চাইছেন? আপনার রোগ নিয়ে জানতে চাইছেন? না, রোগের সম্বন্ধে ওষুধের। আপনার কি রোগ হয়েছে? কিচ্ছু শোনা সুগার? যাচ্ছে না। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, সুগার আপনার খুব সম্ভবত 30 বছর সুগার ছিল, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, দেখুন আপনি শুনতে থাকুন, আপনাকে আমি বলেওছি, উনি আজকেই মধ্যমগ্রামেতে দেখিয়েছিলেন। ও আচ্ছা। তো ওনার 30 বছর ধরে সুগার আছেন। প্রথমে উনি ওষুধ খাচ্ছিলেন, তারপর এখন ইনসুলিনের ওপরেতে ডিপেন্ডেন্ট, 3 বেলা উনি ইনসুলিন নিচ্ছেন, এবং আস্তে আস্তে কি হয়েছে, ওনার চোখটাও ড্যামেজ হয়ে গেছে, এখন উনি চোখেতেও দেখতে পান না ঠিকমতো, ডায়াবেটিসের জন্য। এবং যেখানে গেছেন সেখানেতে বলেছেন যে চোখের নার্ভ আমার শুকিয়ে গেছে, তো এখানেতে এইভাবেই ওনাকে থাকতে হবে। উনি অপারেশনও করেছেন, 2বার অপারেশন করেছেন, কিন্তু তারপরও সেই একই জায়গায়। তো ওনার ক্ষেত্রে আজকেই ফ্রেশ অ্যাডভাইস ওনাকে দেওয়া হয়েছে, উনি হয়তো জানার জন্যই আবার ফোন করেছিলেন। তো অবশ্যই এটা ট্রিটমেন্ট আছে, খুব সুন্দর ট্রিটমেন্ট আছে। ওনাকে যেটা অ্যাডভাইস দেওয়া হয়েছে, মেডিসিনস তো দেওয়াই হয়েছে, তার সাথে সাথে যেটা মেনলি হচ্ছে পঞ্চকর্ম থেরাপি। এই যে চোখের যে আমাদের অপটিক নার্ভ যেটা ড্যামেজ হয়ে যাচ্ছে, এটাকে ঠিক করতে গেলে আমাদের নেত্রতর্পণ বলে এক ধরনের পঞ্চকর্মের পার্ট আছে, সেইটা কিন্তু মাস্ট লাগে। তো এই দুটোর যদি কম্বিনেশন আপনি করতে পারেন, ডেফিনেটলি আপনি সুস্থ হবেন। তবে হ্যাঁ, যে অ্যাডভাইসগুলো আপনাকে বলা হয়েছে সেগুলো একটু পালন করুন। আপনি কিছুদিন পরেই যখন রিপোর্ট করবেন, আপনি নিজে বলবেন যে হ্যাঁ, আপনার ইনসুলিন বন্ধ হয়ে যাওয়ার পর আপনার সুগারটা কন্ট্রোলে চলে এসছে। এবং একটা সময় যেরকম বলা হয়েছে যে আমরা কোনো রকম মেডিকেশান লাইফ টাইম করি না, কিছু হার্বস আমরা বলে দিই, যখন এটা কন্ট্রোল হয়ে যায়, যখন ইনসুলিনটা নর্মাল ফরমেশনে চলে আসে, তখন সেই হার্বসগুলো মেনটেন করলেই আপনার সুগার লেভেল কন্ট্রোল থাকবে উইদাউট মেডিসিন। এবং অবশ্যই তার জন্য আমি বলবো একটুখানি আপনারা যোগাযোগ করে নিন, আপনি যা যা ট্রিটমেন্ট করেছেন তার ডিটেলসটা নিয়ে। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি রামপুরহাট বীরভূম থেকে অজয় সাউ বলছি। বয়স? বয়স 32। বলুন কি প্রশ্ন। আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে, আমার যে কাজ করি, আমার 8-9 ঘন্টা কন্টিনিউ দাঁড়িয়ে থাকতে হয়। আচ্ছা, ঠিক আছে। তো ওই দাঁড়িয়ে থেকে থেকে আস্তে আস্তে আগে কোমরে ব্যথা হচ্ছে, আচ্ছা, ব্যাক পেন আস্তে আস্তে, সেইটা আস্তে আস্তে বাঁ দিকের পায়ে নামছে, বাঁ দিকে যে হাঁটুর যে ভাঁজ যে শিরার মতো আছে একটা, ওখানে এবার আস্তে আস্তে টান ধরছে, ব্যথা। আচ্ছা আচ্ছা, পায়ের তলার পোর্শনে কোনো জায়গায় কি মানে কালো রঙের কোনো কিছু ফোলা অংশ দেখা যাচ্ছে, যেন মনে হচ্ছে রক্ত জমে গেছে, এরকম কিছু? না, পায়ে ওরকম কিছু নেই। সেরকম কিছু নেই। ঠিক আছে, আপনি এই যে অসুবিধে হচ্ছে এর জন্য কি কোনো এক্সরে করিয়েছেন? দাদা আপনি এক্সরে করিয়েছেন? নেই বোধহয় উনি। আচ্ছা, দেখুন এই যেটা প্রবলেম হয় সেটা অনেকক্ষণ ধরে দাঁড়ানোর জন্য যে দুটো কমন প্রবলেম হয়, এক তো ওনার লাম্বার স্পন্ডালাইসিস হলেও হতে পারে,
এবং তার সাথে সাথে হাঁটু রিলেটেড যে প্রবলেম যেটা আমরা অস্টিওআর্থারাইটিস বলি সেটাও হতে পারে। কারণ হচ্ছে আমাদের গোটা শরীরের যেটা ওজন সেটা আমাদের হাঁটু নেয়, তো সেখানে যদি অনেকক্ষণ ধরে যদি তার ওপরেতে প্রেশার পড়ে সেখানে অস্টিওআর্থারাইটিসের সমস্যা হতে পারে। এছাড়া আর একটা যেটা প্রবলেম হয়, যেটা আমি জিজ্ঞাসা করলাম, তবুও একবার ওনাকে দেখতে হবে কিংবা একটা ডপলার টেস্ট করে দেখতে হবে, যেটা হচ্ছে ভেরিকোজ ভেনের একটা প্রবলেম হতে পারে। আসবো আমরা একটা ফোন নিয়ে। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি পুরুলিয়া থেকে বলছিলাম। কে বলছেন পুরুলিয়া থেকে? আমি পুরুলিয়া থেকে জয়া সরকার বলছিলাম। বয়স? বয়স 64। বলুন কি প্রশ্ন? হ্যাঁ, তো আমার হাঁটুতে ব্যথা অনেক দিন ধরেই রয়েছে, প্রচন্ড ব্যথা, প্রচন্ড। তো আমি ইঞ্জেকশন নিয়েছিলাম, ইঞ্জেকশন নেওয়াতেও কিছু হয়নি। তো এখন আমার হাঁটুতে ব্যথা যখন কম হচ্ছে না, তখন আমার পুরো পা গুলো কোমর থেকে নিচে অব্দি কাঁপছে, আমি হাঁটতে পারছি না। কি করবো এগুলো? এইভাবে বেঁচে থাকবো না মরে যাবো? অবশ্যই অবশ্যই ভালো হবেন, সুন্দর ট্রিটমেন্ট আছে। হ্যাঁ অবশ্যই, যদি আপনি প্রপার সায়েন্টিফিক ওয়েতে ট্রিটমেন্ট করেন তাহলে ডেফিনেটলি এই রোগ থেকে বেরোনো যায়। ইঞ্জেকশন যেটা দেওয়ার সেটা আপনার সাময়িক কাজ করবে, তারপর কিন্তু আবার একই জিনিস যেটা আপনি ফিল করছেন, যদি এতদিন এটা ঠিকঠাক ট্রিটমেন্ট হতো তাহলে এতদিন কিন্তু আপনি সুস্থ হয়ে যেতেন। নিশ্চয়ই কোথাও না কোথাও একটা প্রবলেম হচ্ছে বলেই আপনি ঠিকঠাক মতো করে সুস্থ হচ্ছেন না। ডেফিনেটলি আপনার যে প্রবলেম সেটা অস্টিওআর্থারাইটিসের প্রবলেম, সঙ্গে হয়তো আপনার লাম্বার স্পন্ডালাইটিস আছে, যেটা শুনে আপনার বোঝা গেল। লাম্বার স্পন্ডালাইটিস, অস্টিওআর্থারাইটিস, এইটার ট্রিটমেন্ট প্রসেসটা একটু আলাদা হওয়া দরকার। ব্যথার পেছনে ছুটলে হবে না। আপনি ট্রিটমেন্ট করছেন ব্যথাটাকে কমানোর জন্য, কিন্তু রোগটা কিন্তু রোগের জায়গায় রয়ে যাচ্ছে এবং সেটা বাড়ছে। সেই কারণে আপনার যতক্ষণ ওষুধ খাচ্ছেন ততক্ষণ ঠিক থাকছেন, তারপর আবার এটা ফেরত আসছে। তো অবশ্যই এর ট্রিটমেন্ট আছে। পুরুলিয়া থেকে বলছেন, সামনের সপ্তাহতেই পুরুলিয়ার ডেট আছে, এই সামনের রবিবারের পরের রবিবার 14 তারিখ 14 সেপ্টেম্বর পুরুলিয়া চেম্বার। উনি নিজে থাকছেন, পুরুলিয়াতে ডাক্তার আমি হালদার নিজে থাকবো। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে অ্যাড্রেস বলে দেবে, যা যা কাগজপত্র আছে, যা যা ট্রিটমেন্ট করিয়েছেন সেটা নিয়ে এসে একবার যোগাযোগ করুন। আমি দেখার পর আপনাকে গাইডলাইন দিয়ে দেবো কী করলে আপনি সুস্থ হবেন এবং ভবিষ্যতে যাতে এই রোগ না ফেরত আসে তার জন্য আমরা গাইডলাইন দিয়ে দেবো। অবশ্যই আপনাদের আরেকবার আমি বলে রাখি চেম্বারের কথা। আগামীকালকেই কিন্তু আসানসোল চেম্বারে থাকছেন ডক্টর বি শর্মা। আগামীকাল 6 সেপ্টেম্বর বর্ধমান চেম্বার করছেন ডক্টর এস ভাদুরী। 6 সেপ্টেম্বর কৃষ্ণনগর থাকছেন ডক্টর এ হালদার। 6 সেপ্টেম্বর মালদায় চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 7 সেপ্টেম্বর দুর্গাপুর থাকছেন ডক্টর বি শর্মা। 7 সেপ্টেম্বর বহরমপুর চেম্বার করছেন ডক্টর এ হালদার। 7 সেপ্টেম্বর কোচবিহার থাকছেন ডক্টর এস ঘোষাল। 7 সেপ্টেম্বর বোলপুর চেম্বার করছেন ডক্টর এস ভাদুরী। তার সঙ্গে 9 সেপ্টেম্বর হেরিয়ায় চেম্বার করছেন ডক্টর এ হালদার। 10 সেপ্টেম্বর মেচেদায় চেম্বার রয়েছে ডক্টর বি শর্মা থাকছেন মেচেদাতে। 12 সেপ্টেম্বর আরামবাগে চেম্বার করছেন ডক্টর এ হালদা। 13 সেপ্টেম্বর শিলিগুড়ি চেম্বার করছেন ডক্টর বি শর্মা। এছাড়া 13 সেপ্টেম্বর খড়গপুর চেম্বার করছেন ডক্টর এস ভাদুরী। 13 সেপ্টেম্বর বাঁকুড়ায় থাকছেন ডক্টর এ হালদার। 14 সেপ্টেম্বর শিলচর চেম্বার করছেন ডক্টর এস ভাদুরী। 14 সেপ্টেম্বর আগরতলায় থাকছেন ডক্টর বি শর্মা। 14 সেপ্টেম্বর গুয়াহাটি ডক্টর এস ঘোষাল। 14 সেপ্টেম্বর পুরুলিয়ায় ডক্টর এ হালদার। 14 সেপ্টেম্বর কাকদ্বীপ ডক্টর এস ভাদুরী। এছাড়া 15তে থাকছেন ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষাল। 15তে ঝাড়গ্রামে ডক্টর এ হালদার। 16তে দিল্লি ডক্টর এ হালদার। 19তে রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল। 21তে নিউ আলিপুরদুয়ার ডক্টর বি শর্মা। 28তে জামশেদপুর ডক্টর এস ভাদুরী। 10th অক্টোবর হলদিয়ায় ডক্টর বি শর্মা এবং 13th অক্টোবর গঙ্গারামপুরে থাকছেন ডক্টর এস ঘোষাল চেম্বার করছেন। এছাড়া অবশ্যই কিন্তু 18 সেপ্টেম্বর বনগাঁয় ডক্টর এস ভাদুরী। 19 সেপ্টেম্বর ক্যানিংয়ে থাকছেন ডক্টর আর দে। সুতরাং পৌঁছে যাবেন অবশ্যই মধ্যমগ্রাম হেড অফিস কলকাতায় এবং হাওড়া চেম্বার। অনেক ধন্যবাদ তবুকে ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।